নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় সিনেমার ভবিষ্যৎ। সিনেমার ভবিষ্যৎ এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের সিনেমার জন্মলগ্নের অবস্থার দিকে একটু নজর দিতে হবে। সেটা হলো, আমরা সকলেই জানি যে সিনেমার জন্ম হয়েছিল 1895, 1895 সালের 28শে ডিসেম্বর ফ্রান্সের গ্র্যান্ড ক্যাফেতে প্রথম ছবি দেখানো হয়। যারা ছবি দেখিয়েছিলেন, যাদের ছবি দেখানো হয়েছিল, তারা হচ্ছেন লুমিয়ের ব্রাদার্স, লুই লুমিয়ের এবং অগাস্ট লুমিয়ের। এখন এই লুই লুমিয়ের এবং অগাস্ট লুমিয়ের বেশ কয়েক বছর ছবি তৈরি করার পর একটি ঘোষণা করে ছবি তৈরি করা বন্ধ করে দিয়েছিলেন। সেই ঘোষণাটি কি ছিল? সেই ঘোষণাটি ছিল, দ্য সিনেমা হ্যাজ নো ফিউচার, সিনেমার কোনো ভবিষ্যৎ নেই। এখন এই 2026 সালে বসে আমার এই কথাটা আবার নতুন করে মনে পড়লো। শুধু তাই নয়, আমি দেখছি যে ভবিষ্যৎ হয়তো আছে, কিন্তু সেই ভবিষ্যৎ উজ্জ্বল না নিষ্প্রভ, সেটা বুঝতে একটু সময় লাগবে এবং সেটা নিয়েও একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যে অতদিন আগে, প্রায় শতাব্দী প্রাচীন সময়ে, লুমিয়ের ব্রাদার্স যে মন্তব্যটি করেছিলেন, তা যে হঠাৎ করে 2026 সালে এতখানি প্রাসঙ্গিক হয়ে উঠবে, তা বোধহয় আমাদের মতো চলচ্চিত্রের স্টুডেন্ট বা গবেষক বা বলা যেতে পারে চলচ্চিত্রমতী দর্শক কেউই আন্দাজ করতে পারে। কিন্তু খানিকটা তো ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেছে। সিনেমার ভবিষ্যৎ নিয়ে বলছি। সেটা হচ্ছে যে ডিজিটাল সিনেমার যে সেলুলয়েডে সিনেমা তৈরি হতো, সেই যুগ আর নেই। ক্যামেরা খুব ভারী মিচেল ক্যামেরা দিয়ে যে শুটিং হতো, সত্যজিৎ রায় পথের পাঁচালী তৈরি করেছিলেন সেই ভারী মিচেল ক্যামেরা, সেরকম ভারী ক্যামেরা এখন নেই। মানে লাইট ওয়েট ক্যামেরা, ডিজিটাল টেকনোলজি এসে গেছে। সেই সেলুলয়েডের ফিতের ঘর ঘর আওয়াজ সিনেমা হলে যেটা আমাদেরকে নস্টালজিক করে তুলতো, সেই আওয়াজ এখন আর পাওয়া যায় না। ডিজিটাল হয়ে গেছে সিনেমা, এবং সাউন্ড থেকে শুরু করে টেকনোলজির অনেক বিবর্তন হয়েছে। কিন্তু থিমের দিক থেকে কতখানি বিবর্তন হয়েছে, অর্থাৎ সিনেমার যে বিষয়ের দিক থেকে কতখানি বিবর্তন হয়েছে, সেটা নিয়ে একটু পর্যালোচনা করা দরকার। এখন আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে দিস ইজ দ্য এজ অফ মিডিওক্রেসি। কেন বললাম এই কারণেই, এখন আর আমরা নতুন করে আমাদের যুগে কোনো সত্যজিৎ রায়কেও দেখতে পাচ্ছি না, কোনো রবীন্দ্রনাথ ঠাকুরকেও দেখতে পাচ্ছি না। আমাদের বাঙালি সংস্কৃতি জগতে শেষ যে উল্লেখযোগ্য সাহিত্যিক ছিলেন, তার নাম সুনীল গঙ্গোপাধ্যায়। আর যার ছবি দেখে শেষ যার ছবি দেখে আমাদের মনে হয়েছিল বাংলা সিনেমা বোধহয় আরো ঘুরে দাঁড়াবে এবং আরো একটা উন্নত জায়গাতে পৌঁছে যাবে, সেই ঋতুপর্ণ ঘোষও অনেকদিন হলো মারা গেছে। তা বলে আপনারা বলবেন যে ছবি কি হচ্ছে না, লেখাও কি হচ্ছে না? হচ্ছে, সে হচ্ছে। হ্যাঁ, এরপরেও শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা প্রচেত গুপ্ত বা আরো অনেক সাহিত্যিক, বাণী বসু, এরা লিখছেন, ভালোই লিখছেন। আর বলা যেতে পারে সিনেমার দিক থেকে যদি আলোচনা করি, তাহলে কারা ভালো সিনেমা করছেন? যেমন ধরুন, অপর্ণা সেন, গৌতম ঘোষ তো আর নিয়মিত ছবি করেন না।
নিয়মিত যারা ছবি করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কৌশিক গাঙ্গুলি, সুব্রত সেন, ইন্দ্রনীল রায়চৌধুরী বা সৃজিত মুখার্জি, এনারা ছবি করছেন। কিন্তু আমি যে কারণে বললাম যে দিস ইজ দ্য এজ অফ মিডিওক্রেসি, সেই কারণটা হলো এই যে আমরা সাহিত্যে বা সিনেমাতে সেরকম কোনো উল্লেখযোগ্য, সিনেমার কথা যদি আমি বেশি করে বলি, সেরকম কোনো উল্লেখযোগ্য মাস্টারপিস দেখতে পাচ্ছি না যেটা 50 বছর পরেও বা 100 বছর পরেও যা নিয়ে চর্চা হতে পারে। যেমন ধরুন, চর্চা হতে পারে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপরাজিত, চারুলতা, এই সমস্ত ছবিগুলো নিয়ে চর্চা হতে পারে, প্রতিদ্বন্দ্বী, এই সমস্ত ছবিগুলো নিয়ে চর্চা হতে পারে। হ্যাঁ, চর্চা হতে পারে অরণ্যের দিনরাত্রি নিয়ে। আবার ঋত্বিক কুমার ঘটকের মেঘে ডাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা নিয়েও চর্চা হতে পারে, অনেক দিন ধরে হবে। মৃণাল সেনের প্রথম দিককার গুরুত্বপূর্ণ ছবি 22শে শ্রাবণ, আকাশ কুসুম, মৃগয়া বা ভুবন সোম নিয়েও চর্চা হতে পারে। চর্চা হতে পারে কেন, চর্চা হবে। গৌতম ঘোষের যে মনের মানুষ বা প্রথম দিককার যে ছবি দখল, বা ধরা যাক অপর্ণা সেনের 36 চৌরঙ্গি লেন বা পরমা নিয়েও চর্চা হতে পারে, হবে। কৌশিক গাঙ্গুলির শব্দ নিয়েও চর্চা হবে, বা ইন্দ্রনীল রায়চৌধুরীর ফড়িং নিয়েও চর্চা হতে পারে বা হবে। আবার ধরা যাক সৃজিত মুখার্জির অটোগ্রাফ নিয়েও চর্চা হবে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে যে ছবিগুলো নিয়ে 50 বছর পরেও চর্চা হবে, আরো আরো 50 বছর পরে, সেগুলো সবই ব্ল্যাক এন্ড হোয়াইটে বানানো। আপনারা লক্ষ্য করেছেন কি যে পথের পাঁচালী, অপরাজিত, চারুলতা, প্রতিদ্বন্দ্বী বা অরণ্যের দিনরাত্রি, বা ধরা যাক মেঘে ডাকা তারা, সুবর্ণরেখা, কোমল গান্ধার, এছাড়া 22শে শ্রাবণ, আকাশ কুসুম, মৃগয়া, ভুবন সোম, এগুলো সবই কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটে। ব্ল্যাক এন্ড হোয়াইটে করা হলেও এই ছবির মধ্যে যে ফটোজেনিক ব্যাপারটা আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি এমনি খুব উন্নত মানের ফটোগ্রাফি এবং দেখতে মানুষের ভালো লাগে। আধুনিক যুগে যখন কালার এসে গেছে, তখন বেশ কয়েকজন ফিল্ম মেকার, আমার বেশ মনে পড়ছে যে বাংলারই ঋতুপর্ণ ঘোষ একটা ছবি করেছিলেন দোসর, সেখানে স্বামী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন নিয়ে গল্প, সিনেমাটা, সেই ছবিটা উনি পুরোটাই ব্ল্যাক এন্ড হোয়াইটে করেছিলেন। আর একজন উল্লেখযোগ্য পরিচালক, একজন হলিউডের চিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গ, তিনি তার সিন্ডার্স লিস্ট ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইটে করেছিলেন। কেন করেছিলেন? কারণ তার যে কাহিনী, সেই কাহিনী ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি দাবি করছিল। ঋতুপর্ণ ঘোষের ক্ষেত্রেও এটা সত্যি। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের সময়, সেই সময় ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি, কালার ফিল্ম আসেনি, তাই তারা করেছিলেন। কিন্তু ঋতুপর্ণ ঘোষ এবং স্টিফেন স্পিলবার্গ কালার ফিল্মের রমরমার যুগেও দোসর করেন এবং সিন্ডার্স লিস্ট করেন স্টিফেন স্পিলবার্গ। দোসর করেন কারণ দোসরের যে স্বামী স্ত্রীর মধ্যে যে গুমোট সম্পর্ক, সেই সম্পর্কটা তার মনে হয়েছিল যে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফির মধ্যে বেশি খুলবে, তাই তিনি করেছিলেন। স্টিফেন স্পিলবার্গ তার যে ছবি সিন্ডার্স লিস্ট, হ্যাঁ, অর্থাৎ সিডলার বলে একজন ব্যবসায়ী যে কয়েকজনকে তার কারখানার জন্য কিনে নিলেন, তারাই বেঁচে গেল, বাকিরা মারা গেল, এরকম একটা গল্পের বিষয়বস্তু
কে নিয়ে যখন ছবি করছেন স্টিফেন স্পিলবার্গ, তার মনে হয়েছিল যে সেই একটা অত্যন্ত অসহ্য একটা সময়, সেটাকে তুলে ধরতে গেলে বা নির্মম একটা সময়কে তুলে ধরতে গেলে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি সব থেকে উপযোগী তার মনে হয়েছে। আমি এই কারণেই বলছি যে সিনেমা আজকের যুগটা হচ্ছে এজ অফ মিডিওক্রেসি, এই কারণেই যে যে আগের ছবিগুলোর কথা বললাম, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ বা স্টিফেন স্পিলবার্গের ছবিটি কথা, সেগুলোর মধ্যে যে বিষয়বস্তু ছিল সেটা কিন্তু এখনো আমাদের ভাবাচ্ছে। সেই কারণে এই ছবিগুলো 50-100 বছর পরেও মানুষ দেখবে এবং ভাববে। কিন্তু এখনকার সে ছবিগুলোকে নিয়ে কাটাছাড়া করলে সেগুলো কি আরো 100 বছর পরে মানুষ ভাববে? শুধু সিনেমা কেন, শিল্প সংস্কৃতি সমস্ত ক্ষেত্রেই এই ধরনের দৈন্যদশা দেখা যাচ্ছে। সঙ্গীত, আমরা সেই পুরনো গান, পুরনো বাংলা সিনেমার গানগুলোকেই ঘুরে ফিরে শুনি। লাস্ট যিনি বাংলা গানেতে একটা পরীক্ষা নিরীক্ষার নতুনত্বের ঝড় এনেছিলেন, তার নাম সুমন চট্টোপাধ্যায়। তার গানও আজ শুনি, নচিকেতার গানও শুনি, রবন্দ্রার গানও শুনি। হ্যাঁ, কিন্তু খুব হাল আমলে যে গান তৈরি হচ্ছে সেগুলো আমাদের কতখানি মনে রেখাপাত করেছে এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই বলা যেতে পারে যে সিনেমার ভবিষ্যৎ যে খুব উজ্জ্বল তা নয়। বাংলা সিনেমার ভবিষ্যৎ তো আরো অনুজ্জ্বল, তার কারণ গত 15 বছরে স্বরূপ বিশ্বাস অ্যান্ড কোম্পানি যেভাবে বাংলা সিনেমার উপর ছড়ি গড়িয়েছে এবং তোলাবাজি করেছে, এবং বলা যেতে পারে ব্যান্ড সংস্কৃতি চালু করেছে, এবং ছবিতে কাজ পাওয়ার জন্য শয্যা সঙ্গিনী হতে হতো, এই সমস্ত নানা রকম উল্টোপাল্টা বিষয় নিয়ে স্বরূপ বিশ্বাস অ্যান্ড কোম্পানি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রায় শেষ করে দিয়েছেন। কারণ তারা ব্যান করেছিলেন তাদেরকে, অনির্বাণ ভট্টাচার্যকে, অভিনেতা এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি, সুব্রত সেন এবং ইন্দ্রনীল রায়চৌধুরী। তাহলে ভাবুন যে যারা ভালো ছবি করেন তাদেরকে ওনারা ব্যান করে দিয়েছেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা আরো খারাপ, সিনেমার অবস্থাও খুব খারাপ। খুব যে উজ্জ্বল ভবিষ্যৎ একথা আমি বলতে পারছি না। তাই আমাদের সিনেমার মধ্যে যে টেকনোলজি যাতে সামনে এগিয়ে না আসে, যাতে থিম বা বিষয়টাই বড় কথা হয়ে ওঠে, বিষয়টাই সিনেমার বড় বিষয় হয়ে ওঠে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে বলতে পারি যে সিনেমার 100 বছর গত 2025 সালে হলো, সেই শোলে ইজ এ মাস্টারপিস সিনেমা, পপুলার সিনেমার মধ্যে। সেখানে যেমন বিষয়বস্তু তেমন তার টেকনোলজির ব্যবহার সব মিলিয়ে ছবিটা একটা মাস্টারপিস হয়ে গেছে। হ্যাঁ, 1975 সালে এই ছবি তৈরি হয়েছিল। হ্যাঁ, 2025 সালে 50 বছর পূর্তি হয়েছে। তারও অনেক আগে 1925 সালে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি তৈরি হয়েছিল, তার নাম ব্যাটেলশিপ পোটেমকিন। তারও 100 বছর হলো 1925 সালে। সেই ছবির মধ্যে যে নাটকীয়তা, ড্রামাটিক টেনশন বিল্ড আপ করা, টেকনোলজি খুব একটা ছিল, নিশ্চয়ই মন্তাজের ব্যবহারও ছিল, সবই ছিল, কিন্তু থিম বা ছবির গল্পটাই কিন্তু রাজত্ব করেছে। ছবির গল্পটাই কিন্তু রাজত্ব করেছে কৌশিক গাঙ্গুলির শব্দ সিনেমায়, বলা যেতে পারে। ছবির গল্পটাই কিন্তু শেষ কথা বলেছে। ছবির যে ন্যারেটিভ, সেভাবে কিভাবে ন্যারেটিভটা বলবেন, অর্থাৎ ফর্ম, ছবির যে ফর্মের কথা আমরা বলি, সেই ফর্মে কিন্তু শেষ কথা বলেছে চারুলতা ছবিতে। সেই ফর্মই শেষ কথা বলেছে সুবর্ণরেখা ছবিতে। সেই ফর্ম শেষ কথা বলেছে আঙ্গিক, হ্যাঁ, এবং বিষয় দুটোই শেষ কথা বলেছে বলা যেতে পারে ভুবন সোম ছবিতে। সেখানে যেমন ফর্ম
সেভাবেই নির্ধারিত হতো কন্টেন্ট যেরকম ছিল। পথের পাঁচালীর ক্ষেত্রে এটা সত্যি, অন্যান্য ছবির ক্ষেত্রেও সত্যি। কিন্তু এখন দেখা যাচ্ছে টেকনোলজি অর্থাৎ ফর্ম সামনে এসে যাচ্ছে, কিন্তু কন্টেন্ট খুব একটা সেরকম ভালো নয়, যার ফলে ফিল্ম ইন্ডাস্ট্রি অতটা আর বলা যেতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, দরকার হলে শেয়ার ও কমেন্টও করতে পারেন।